কে যোগ্য আর কে অযোগ্য, আদৌ কি তা খুঁজে বের করা সম্ভব? সম্ভব হলেও কিভাবে? 2016 এসএসসির দুর্নীতি মামলায় যখন এটাই সবথেকে বড় প্রশ্ন হয়ে উঠেছে, তখন 2014 প্রাথমিক টেট নিয়েও একই প্রশ্ন তুললেন বিচারপতি রাজাশেখর মান্থা। যোগ্য অযোগ্য আলাদা করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ? প্রাথমিকভাবে সিবিআই এর রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে 2014 টেটে ব্যাপক অনিয়ম হয়েছে। যেখানে পর্ষদ যোগ্য থেকে অযোগ্যদের আলাদা করতে পারছে না, সেখানে 2014 টেট গ্রহণের প্রক্রিয়া কিভাবে বৈধ থাকতে পারে? প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। যে লার্জ স্কেলে ইরেগুলারিটিস হয়েছে, সেই লার্জ স্কেলে ইরেগুলারিটিস এর সাপেক্ষে এই যে টেট 2014 থেকে 2016 সালের এবং 2020 সালের যে নিয়োগ প্রক্রিয়া এবং পরবর্তীতে 2022 সালের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া আদৌ সার্ভাইভ করার যোগ্য কিনা, এই প্রশ্নগুলো রেখেছে। একেবারে সেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের রোল, এস বাসু অ্যান্ড কোম্পানির রোল, এবং সর্বোপরি এই যে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেটা সেপারেবল কিনা। 2016 এসএসসির মতোই 2014 টেটেও নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। এই মামলার শুনানিতে এর আগে কার্যত হুঁশিয়ারি দিয়ে বিচারপতি মান্থা বলেছিলেন, আসল ওয়েমার শিট শনাক্ত করা না গেলে আদালত বাধ্য হবে পুরো টেট এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে। বাতিল হয়ে যাবে 59,500 জনের চাকরি। সেক্ষেত্রে শুধু ওয়েমার কারচুপি নয়, তালিকাতেও বিস্তর গড়মিল করা হয় বলে অভিযোগ। চার্জশিটে সিবিআই দাবি করে প্রার্থীদের বোকা বানাতে ভুয়ো ওয়েবসাইট অবধি তৈরি করা হয়েছিল। সেই মামলাতেই বিচারপতি রাজাশেখর মান্থা প্রশ্ন তুলেছেন, এটা কি অনুমান করা যায় না যে 2014 টেটের যে চাকরি প্রার্থীদের নাম www.wbtetresults.com নামক ভুয়ো ওয়েবসাইটে ছিল এবং যারা donotReply@prim-tet এই ইমেল আইডি থেকে মেল পেয়ে টাকা দিয়েছেন, তারা অযোগ্য প্রার্থী? 2014 টেটের যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা আলাদা তালিকা আদালতে পেশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ? টেট অনুষ্ঠিত করার জন্য কি প্রাথমিক শিক্ষা পর্ষদ তার নিয়োগ বিধি অনুযায়ী কোনো গাইডলাইন তৈরি করেছিল? গাইডলাইনের অনুপস্থিতিতে স্বেচ্ছাচারিতার অভিযোগ খারিজ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কোনো যুক্তিসঙ্গত প্রক্রিয়া অবলম্বন করেছিল? কোনো না কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে, যে উপায়ের দ্বারা পুরোপুরি যারা সঠিক আছে, যোগ্যতার জোরে চাকরি পেয়েছে, তাদের রক্ষা কবচ তৈরি করতে হবে, এটা আমরা মনে করি। এবং যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে তাদের তো যাওয়ার হবেই, আর যারাই পয়সা নিয়েছে তাদের যেমন এক এক করে জেল যাত্রা হচ্ছে, তাদের যেন একজনও বাদ না যায়, ছাড় না পায়। উল্লেখ্য, এসএসসির নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যেমন নাম জড়িয়েছে ওয়েমার শিট মূল্যায়নকারী সংস্থা নাইসার, ঠিক তেমনি প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলাতেও স্ক্যানারে রয়েছে দক্ষিণ কলকাতার সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি। চার্জশিটে সিবিআই দাবি করে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটি ও এস বসু রায় অ্যান্ড কোম্পানির মধ্যে একটি বৈঠক হয়। এরপর পর্ষদের তরফে ওই সংস্থাকে 2014 টেট সংক্রান্ত গোপন নথি নষ্ট করতে বলা হয়। সিবিআই এর দাবি, স্ক্যান হওয়ার পর মূল্যায়নকারী সংস্থার তরফে আসল ওয়েমার শিট পর্ষদকে দেওয়া হয়নি, কারণ ষড়যন্ত্রের অংশ হিসেবে সেগুলি আগেই ডিলিট করে দেওয়া হয়। এর প্রেক্ষিতে এদিন বিচারপতি মান্থার প্রশ্ন, চাকরি প্রার্থীদের ওয়েমার দেওয়ার সময় 2017 সালের শিট এবং 2022 সালে ডিজিটাইজড ডেটা শব্দবন্ধ কেন ব্যবহার করেছিল পর্ষদ? কোনো টেন্ডার না ডেকে কেন এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে 2014 টেটের বরাদ দেওয়া হয়েছিল? মানিক ভট্টাচার্য এবং এস বসু রায় অ্যান্ড কোম্পানির মধ্যে চক্রান্ত নিয়ে সিবিআই যে অভিযোগ করছে, তার প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য কি? এস বসু রায় অ্যান্ড কোম্পানি কি মূল্যায়নের পরে আসল ওয়েমারগুলি প্রাথমিক শিক্ষা পর্ষদকে হস্তান্তর করেছিল? করাপশন হয়ে থাকলে তৃণমূল তার সাথে আপোষ করবে না, এটাও যেমন ঠিক। পাশাপাশি আইনের বেড়াজাল তৈরি করে বা এমন একটা বাতাবরণ তৈরি করে মানুষের যাতে কাজ না দেওয়া যায় সেই পথে হাঁটা, বা যারা চাকরি পেয়েছে তাদের চাকরি কিভাবে যেন প্রকারানো তাদেরকে চাকরি খেয়ে নিতে হবে, এর বিরোধিতা সরকার নিশ্চিত করে করবে। 2014 সালের টেটের ভিত্তিতে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। কয়েক লক্ষ পরীক্ষার্থীর মধ্যে চাকরি পান প্রায় 60,000 জন।